ব্রাজিল ভার্সেস নরওয়ে ওয়ার্ল্ড কাপ রাউন্ড 16, আর্লিং হালান্ড ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘ 28 বছর পর বিশ্বমঞ্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং নরওয়ে। নরমালি ব্রাজিলের সাথে এই ইউরোপের একটা এভারেজ টিম নরওয়ের এই ম্যাচ নিয়ে কোনো হাইপ থাকার কথা না, কোনো এক্সাইটমেন্ট থাকার কথা না, যত এটা ওয়ার্ল্ড কাপের নকআউট ম্যাচ হোক। কিন্তু এই ম্যাচটাতে একটু হাইপ দিতেই হচ্ছে। নরওয়ে হিস্টোরিক্যালি ইউরোপের একটা এভারেজ টিম হইলেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে তাদের হিস্টোরিটা কিন্তু হেলাফেলা করার মতো না। ব্রাজিল নরওয়ের সাথে 4টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত এবং এই 4 ম্যাচের কোনোটাতেই জিতে নাই এবং 2টা ম্যাচ তারা হারছে, যার সর্বশ্রেষ্ঠ ছিল এই 98 বিশ্বকাপের গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে। সেই ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। এরপর দীর্ঘ 28 বছর নরওয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায় নাই এবং এইবার হালান্ড ওডেগার্ডদের উপর ভর করে নরওয়ে কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাইছে। তারা গ্রুপ সেকেন্ড হয়ে তারা সেকেন্ড রাউন্ডে আসছে এবং সেকেন্ড রাউন্ডে আইভরি কোস্টকে হারিয়ে এখন রাউন্ড 16-এ ব্রাজিলকে ফেস করবে। কারণ কথা হচ্ছে এই ব্রাজিলের সাথে নরওয়ের ম্যাচটা নিয়ে কেন কিছুটা একটু এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে, কেন মনে হচ্ছে যে এই ম্যাচটা একটু হলেও জমবে। কারণ হচ্ছে যেই টিমে হালান্ড ওডেগার্ড শোল্ডারদের মতো অ্যাটাকিং ট্যালেন্ট আছে সেই টিমটাকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নাই, যতই তারা 28 বছর পরে বিশ্বকাপ খেলতে আসবে। ব্রাজিল ভার্সেস নরওয়ে এই ম্যাচটা টেকনিক্যালি কেমন হইতে পারে? প্রথমে নরওয়ের ট্যাকটিক্সটা যদি দেখি, সোলবাকানের নরওয়ে মূলত খেলে 4-2-3-1 এবং 4-4-2 এর একটা মিক্সচার ফরমেশন, যেখানে সবার সামনে টার্গেট ম্যান হিসেবে খেলে আর্লিং হালান্ড এবং রাইট সাইডে রাইট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড রোলে খেলে আলেকজান্ডার সলোট। এই দুজনের পিছনে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে থাকে আর্সেনালের মার্টিন ওডেগার্ড এবং লেফট সাইডে থাকে লিপজিগের ওয়ান্ডার কিড আন্তোনিও নুসা। তো 4-2-3-1 ফরমেশনে এই 4টা প্লেয়ার মূলত নরওয়ের অ্যাটাকিং ফায়ার পাওয়ার হিসেবে কাজ করে। তবে এই 4জন বাদেও আরেকজনের নাম না নিলেই না, সেটাও হচ্ছে ডর্টমুন্ডের অ্যাটাকিং মাইন্ডসেটের রাইট উইং ব্যাক জুলিয়ান রায়ারসন। এই রায়ারসন এবং ওডেগার্ড নরওয়ের জন্য বক্সে সবচেয়ে বেশি বল প্রোভাইড করে কিন্তু মূলত এই দুজন। নরওয়ে নর্মালি তারা রাইট সাইড ধরে অ্যাটাকে উঠে এবং তারা চেষ্টা করে অপোনেন্টকে সেই সাইডে টেনে নিয়ে আসার জন্য, যাতে করে লেফট ফ্ল্যাঙ্কে একটা ফ্রি স্পেস ক্রিয়েট হয়। সেই ফ্রি স্পেস ক্রিয়েট হলে সেখানে তারা লেফটে থাকা আন্তোনিও নুসাকে বল প্রোভাইড করে এবং আন্তোনিও নুসা তার স্কিল এবং ড্রিবলিং কাজে লাগে কিন্তু গোলের জন্য চান্স ক্রিয়েট করে। সো নরওয়ের 2টা ফ্রন্টম্যান আর্লিং হালান্ড এবং আলেকজান্ডার সলোট, এই দুজন যেমন ডি বক্সের আশেপাশে একটা ভালো ফিজিক্যাল প্রেজেন্স দেয় এবং একটা ভালো গোল স্কোরিং থ্রেট ক্রিয়েট করে, তেমনি এই দুজনের পিছনে থাকা মার্টিন ওডেগার্ড কিংবা রাইট সাইডে খেলা জুলিয়ান রায়ারসন এবং লেফট সাইডে থাকা আন্তোনিও নুসা, এরা মিলে কিন্তু বক্সে এই হালান্ড এবং সলোটকে বলে সাপ্লাই দেওয়ার কাজটা করে থাকে। বিগ ম্যাচে সোলবাকানের নরওয়ে মূলত কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচ নেয় এবং তারা লো ব্লকে ডিফেন্ডিং করা শুরু করে। সেই হিসাবে কাউন্টার অ্যাটাকেও কিন্তু এই হালান্ড সলোট ওডেগার্ড নুসারা কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে ওঠে। শুধু এই হালান্ড সলোট ওডেগার্ডের অ্যাটাকিং ফায়ার পাওয়ার শুধু না, নরওয়ে অফেন্সিভলি থ্রেট ক্রিয়েট করে কিন্তু এরিয়াল অ্যাটাকের মাধ্যমেও। নরওয়ের প্লেয়াররা কিন্তু খুব ভালো লম্বা, প্রায় এভারেজে এরা প্রায় সবাই কিন্তু 6 ফুটের মতো লম্বা বেশ কয়েকটা প্লেয়ার আছে। হালান্ড সলোট যদি বলি, পিছনে থাকা সেন্টার ব্যাক বলি কিংবা তাদের 2 সেন্টার ব্যাক বলি, এরা সবাই কিন্তু ঘুরে ফিরে 6.5 ফিটের কাছাকাছি লম্বা। তো এরকম লম্বা প্লেয়াররা যখন লম্বা প্লেয়ার হওয়ার টিমগুলো যখন কোনো সেট পিস পায়, কর্নার কিক পায় অথবা ফ্রি কিক পায় অপোনেন্ট বক্সের আশেপাশে, তখন কিন্তু তারা একটা ভালো এরিয়াল থ্রেট ক্রিয়েট করে। সো ব্রাজিলের জন্য পটেনশিয়াল থ্রেট হতে পারে হালান্ড সলোট ওডেগার্ড নুসাদের কাউন্টার অ্যাটাক, এবং তারা যদি সেট পিস পায় তো সেই সেট পিস ডিফেন্ডিংটা। কারণ হচ্ছে যে ব্রাজিলের সেন্টার ব্যাকরা যদি এই হালান্ড সলোটকে ম্যান টু ম্যান মার্ক করে, তারপরও দেখা যাবে যে নরওয়ের বেশ কয়েকটা লম্বা প্লেয়ার কিন্তু আনমার্ক থেকে গেছে এবং তারা ব্রাজিলের কোনো শর্ট প্লেয়ারের সাথে ফাইট এরিয়াল ব্যাটলে যাচ্ছে, যারা কিন্তু ইজিলি তারা এরিয়াল ব্যাটলে জিততে পারে এবং ব্রাজিলকে বিপদে ফেলতে পারে। আর কথা হচ্ছে ব্রাজিল নরওয়ের সাথে আসলে কেমন অ্যাপ্রোচে যেতে পারে। এর আগে একটু নরওয়ে ব্রাজিলের সাথে জাপানের ম্যাচের দিকে একটু ফেরত যাওয়া যাক। জাপান কিন্তু কার্লো আনচেলত্তি ব্রাজিলকে খুব ভালোভাবে রিড করে ভালো একটা হোমওয়ার্ক করে আসছিল।
কার্লো আনচেলত্তি যে নাম্বার 9 কুনহাকে ফলস 9 রোলে খেলে মিডফিল্ডের সাথে মিডফিল্ডে কানেক্ট করে এবং একটা স্পেস ক্রিয়েট করায়, লেফট উইঙ্গার ভিনিসিয়াসকে এই স্পেস দিয়ে রান মেক করায়, তারা চান্স ক্রিয়েটের কাজটা করায়। এই ট্যাকটিক্সটা কিন্তু জাপান খুব ভালোভাবে বুঝছিল, যে কারণে জাপান কিন্তু এই ব্রাজিলের এগেইনস্টে ডিফেন্ড করতেছিল 5-3-2 অথবা 5-4-1 শেপে, যেখানে কুনহা যদি ফলস 9 রোলে নিচে নেমে এসে মিডফিল্ডে নেমে আসতো তাহলে কিন্তু জাপানের কোনো সেন্টার ব্যাক তাকে মার্ক করতে গিয়ে কিন্তু আউট অফ পজিশন হইতো না, বরং জাপানের কোনো মিডফিল্ডার গিয়ে কুনহাকে মার্ক করতো এবং জাপানের ডিফেন্সিভ শেপটা ঠিক থাকতো। এবং ভিনিসিয়াসকে দিয়ে কার্লো আনচেলত্তি কি করায়, অপোনেন্টের রাইট সিবি কিংবা রাইট উইং ব্যাক এই দুইজনের মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা দিয়ে ভিনিসিয়াসকে ইউজ করার চেষ্টা করে। তো জাপান যেটা করছিল তাদের রাইট সিবি এবং রাইট উইং ব্যাকের মধ্যে গ্যাপটা তারা কমায় নিয়ে আসছিল, যেই কারণে ভিনিও কিন্তু প্রথম দিকে খুব একটা তেমন স্পেস পায় নাই এবং ভিনি এবং কুনহার মুভমেন্টগুলা ভালোভাবে রিড করে সেই অনুযায়ী ট্যাকটিক্স সাজায় জাপান কিন্তু ব্রাজিলকে খুব ভালো একটা টাফ টাইম দিয়েছিল এবং ব্রাজিল কিন্তু গোল বের করতে খুব চ্যালেঞ্জের মুখে পড়ছিল। ব্রাজিল এই জাপানের ডেডলকটা ব্রেক করে কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ। জাপানিজরা তারা শর্ট একটু খাটো থাকে এবং যেই কারণে ব্রাজিল সেকেন্ড হাফে গিয়ে ক্রস এবং হেড বেসড ট্যাকটিক্সের সুইচ করে। ব্রুনো গ্রিমারেস এবং ক্যাসিমিরোরা তাদের হাইট কাজে লাগিয়ে প্রায় জাপানি বক্সে রান মেক করতেছিল এবং উইং থেকে যে ক্রসগুলো আসতেছিল সেই ক্রসগুলো হেড করে গোল দেওয়ার চেষ্টা করতেছিল এবং আলটিমেটলি ক্যাসিমিরো হেড থেকে কিন্তু ব্রাজিল জাপানের সেই ডেডলকটা ব্রেক করে। এখন নরওয়ের সাথে কি হয়, নরওয়ের সাথে কিন্তু এই ক্রস বেস ট্যাকটিক্সটা কাজে লাগবে না, কারণ যেটা বললাম নরওয়ের ডিফেন্ডাররা কিন্তু অনেক লম্বা এবং তারা ইজিলি ব্রাজিলের প্লেয়ারদেরকে এরিয়ালি বিট করতে পারে। বাট নরওয়ের প্লেয়াররা কিন্তু এট দ্য সেম টাইম তারা অনেক স্লো, তারা রেসপন্স করতে কিন্তু অনেক লেট করে, রিকশন করতে তারা একটু লেট করে, যে কারণে দেখা যেতে পারে যে ব্রাজিল যেরকম ডিফেন্স লাইনের পিছনে রান মেক করে কিংবা 1-2 টাচের তাদের ডিফেন্ডাররা তাদের অ্যাটাকাররা যে ডিফেন্ডারদেরকে বিট করার যে ট্রিক্সটা ইউজ করে সেই ট্রিক্সটা কিন্তু নরওয়ে জাপানের মতো ইফিশিয়েন্টলি নাও সামলাতে পারে। নরওয়ের লম্বা ডিফেন্ডাররা তাদের ধীরগতির কারণে জাপানের ফাস্ট উইঙ্গার ফরওয়ার্ডদের কাছে কিন্তু বিট হওয়ার চান্সটা অনেক বেশি। জাপান যেভাবে 5 ম্যান ব্যাক লাইনে তাদের রাইট সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের মাঝখানের গ্যাপটা কমিয়ে দিয়ে ভিনিসিয়াসকে নিউট্রালাইজ করে রাখতে পারছিল, সেটা কিন্তু নরওয়ে করার সম্ভাবনা কম। যেটা বললাম যে নরওয়ের রাইট সাইড ধরে অ্যাটাকে উঠে কিন্তু রাইট ব্যাক জুলিয়ান রায়ারসন এবং এই জুলিয়ান রায়ারসনের ক্রসিং থেকে কিন্তু নরওয়ে তাদের একটা ভালো নাম্বার অ্যাটাক কিন্তু তারা জেনারেট করে ভালো একটা চান্স ক্রিয়েট করে। সো রায়ারসনের ওভারল্যাপ করাটা কিন্তু জরুরি। এখন রায়ারসন যদি রাইট সাইড ধরে ওভারল্যাপ করে তাহলে কিন্তু সেখানে ভিনিসিয়ার জন্য একটা ইজি চ্যানেল হয়ে যায় যে রায়ারসনের পিছনে স্পেস দিয়ে অ্যাটাক করা, এবং রায়ারসন যদি অফেন্সিভ মাইন্ডসেট থেকে তার যে রাইট ব্যাক থাকবে সেই রাইট ব্যাকের সাথে একটু গ্যাপটা যদি বেশি ক্রিয়েট করে রাখে তাহলে কিন্তু ভিনিসিয়াসের কাছে একটা ভালো বল সাপ্লাই গেলে ভিনিসিয়াস তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কাজে লাগে কিন্তু গেমটা কিল করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু রায়ারসনের যে অফেন্সিভ অ্যাট্রিবিউটসটা সেইটা নরওয়ের কোচে স্যাক্রিফাইস করতে হইতে পারে। আবার একটা কথাও আছে যে রায়ারসন ফিট হয়ে এই ম্যাচে ফিরবে কিনা, কারণ রায়ারসন কিন্তু গ্রুপ রাউন্ডের এই সেনেগাল ম্যাচে সে কিন্তু ইনজুরিতে পড়ে এবং এরপরে কিন্তু এই রাউন্ড 32 এর ম্যাচটাও সে খেলা নেই। রিউমার শোনা যাচ্ছে যে রায়ারসন হয়তো ব্রাজিলের সাথে ম্যাচে ব্যাক করবে, বাট রায়ারসন কতটুকু ফিট থাকবে সেটা কিন্তু ম্যাটার করতেছে। রায়ারসনের জায়গায় খেলতেছে তোরিনোর পেডারসন, সে হয়তো বা রায়ারসনের মতো এতটা ক্রিয়েটিভ না, বাট সেও কিন্তু একটু অফেন্সিভ মুডেই খেলতেছিল। এখন পেডারসন স্টার্ট করুক অথবা জুলিয়ান রায়ারসন স্টার্ট করুক, তাদেরকে কি সে আগের মতো অফেন্সিভ রোলটা দেওয়া হবে কিনা, ওভারল্যাপিং এর লাইসেন্সটা দেওয়া হবে না, সেটা কিন্তু ম্যাটার করতেছে। রায়ারসন অথবা পেডারসন যদি সেভাবে ওভারল্যাপ না করে তাহলে নরওয়ে যে চান্স ক্রিয়েশনটা করে সেটার পার্সেন্টেজটা কিন্তু কমে আসবে। এইটার সলিউশন নরওয়ের কোচ যেভাবে করতে পারে সেটা হচ্ছে গিয়ে শর্লটকে বসিয়ে যদি অস্কার ববকে রাইট উইঙ্গার কাম রাইট মিডফিল্ডার হিসেবে স্টার্ট করায়। আইভরি কোস্টের সাথে শর্লট কিন্তু খুব একটা কমফোর্টেবল ছিল না রাইট উইংয়ের, এবং রাইট উইংয়ে সে বেশ কয়েকবার বল লুজও করছে, সেভাবে কিন্তু ক্রস করে চান্স ক্রিয়েটও করতে পারে নাই। শর্লট যেহেতু ন্যাচারাল সেন্টার ফরওয়ার্ড, সে কিন্তু সেন্টারে বেশি ভালো অপারেট করে।
তো এখানে নরওয়ে কোচ যেটা করতে পারে, শর্লটকে বসে অস্কার ববকে স্টার্ট করাইতে পারে। সেক্ষেত্রে হয়তো বা দেখা যেতে পারে যে নরওয়ে অফ দ্য বলে 5-4-1 অথবা 4-5-1 শেপে ডিফেন্ড করতেছে এবং ভিনিসিয়াসের সাইডটাকে তারা ওভারলোড করে ভিনিসিয়াস যাতে সেভাবে স্পেস না পায় সেদিকে তারা ফোকাস করতে পারে। বাট তারপরে যে ইয়াটা রিস্ক তার থেকে যাবে নরওয়ের জন্য, কারণ ব্রাজিলের যে ফাস্ট প্লেয়াররা আছে তারা কিন্তু জাপান থেকে নরওয়ের ডিফেন্স লাইনকে তাদের স্পিড এবং ফ্রিক দিয়ে কিন্তু বিট করবে বেশি। এবং কার্লো আনচেলত্তি তার অভিজ্ঞতা দিয়ে এবার কিন্তু জাপান ম্যাচের মধ্যে তারা ক্রস এবং হেড ট্যাকটিসে যাবে না, ম্যাচের সিচুয়েশন যাই থাকুক সে কিন্তু গ্রাউন্ডেই ফোকাস করবে এবং নরওয়ে যে লম্বা ডিফেন্ডার যারা আছে তাদেরকে স্পিডে বিট করার চেষ্টা করবে। অপরদিকে নরওয়ে অবশ্যই চেষ্টা করবে ব্রাজিলের পায়ে ব্রাজিলকে বলে পজিশনটা গিফট করে ব্রাজিলকে উপরে তুলে এনে কুইক কাউন্টার অ্যাটাকে হালান্ড, শর্লট, মুসা এবং ওডেগার্ডের মধ্যে গোল আদায় করে নেবে, কিংবা ব্রাজিলের হাতে তারা যদি ফ্রি কিক পায় এবং কর্নার কিক পায় সেই কর্নার কিক থেকে সেই সেট পিস সিচুয়েশন দেখে এরিয়াল অ্যাডভান্টেজ কাজে লাগায় হেডে গোল আদায় করে নেবে। ব্রাজিল এবং নরওয়ে ম্যাচ নিয়ে এই হচ্ছে আমার ম্যাচ প্রিভিউ, আমার টেকটিক্যাল প্রেডিকশন। আপনার কি মনে হতে পারে যে ব্রাজিল কি নরওয়ের যেই ডিফেন্স লাইন তারা কিভাবে ব্যাক করবে, কিংবা নরওয়ে কিভাবে ব্রাজিলকে আউটক্লাস করে আরো একবার একটা অঘটনের জন্ম দিতে পারে এবং ব্রাজিলের বিপক্ষে তাদের যে রেকর্ড আছে আনবিটেন থাকা, সেই আনবিটেন থাকার রেকর্ডটা ধরে রাখতে পারে? কমেন্টে জানাবেন আপনার মতামত কি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।